মনোযোগ দিই। আমরা অলরেডি আশা করি সবাই 1.1 এর সৃজনশীল এবং এমসিকিউ করে ফেলছো। এবার আসা 1.2 এর সংক্ষিপ্ত প্রশ্ন করব আমরা, ঠিক আছে? আজকে থেকে 1.2 শুরু। তো শীটটা বের করো সবার আগে সবাই। শীটের মধ্যে খেয়াল করো এই 12টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো আসো আমরা একটা একটা করে সলভ করা শুরু করি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নে কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। মানে যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি জানো? মনে করো 3, 4 অথবা 2, 3 অথবা 10, 11, এই যে একটার পর একটা, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। মনে করো 9, 10, 11, এই তিনটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস বলো, ক্রমিক সংখ্যা মনে করো 7 যদি হয়, 7-এর পরে ক্রমিক সংখ্যাটা কেমনে পাবা বলো তো? 8। কি করতে হবে? 7-এর সাথে 1 যোগ করতে হবে, এটা মাথায় রাখিও। মানে কোনো একটা সংখ্যা যদি থাকে, মনে করো যেটাই থাকুক 10, 12, 15, ধরো 12, এটার পরে ক্রমিক সংখ্যাটা আমি কেমনে পাবো? এর আগে যেটা ছিল ওটার সাথে 1 যোগ করে দিব, তাইলে ক্রমিক সংখ্যাটা পাবো। এটা সবাই আশা করি বুঝছো এই কনসেপ্টটা। আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে বুঝলাম। তো কোন দুইটা ক্রমিক সংখ্যা এটা ওরা বলি দেয় নাই, বুঝছো? আমরা ধরে নিব, এটা সমস্যা নেই। দুটি ক্রমিক সংখ্যার বর্গ মানে কি? মনে করো তুমি দুটো ক্রমিক সংখ্যা ধরে নিবা। তো ধরো একটা যদি 3 হয় আর একটা মনে করো 4, এদের বর্গ করবা। এই যে 4 স্কয়ার 3 স্কয়ার, এদের বর্গের অন্তর মানে বিয়োগ। মানে বলতেছে যে কোনো দুটা ক্রমিক সংখ্যা তুমি ধরে নাও। ধরো আমি আপাতত ধরলাম 4, 3, আমি 4, 3 ধরতে পারবো না, তোমাদের বোঝার সুবিধার্থে বললাম 3 আর 4 হচ্ছে দুটো ক্রমিক সংখ্যা। এদের বর্গ করে এদেরকে বিয়োগ করে দিব, বর্গের অন্তর মানে এটা। তো দেখো বিয়োগ করার সময় 3 স্কয়ার বড় না 4 স্কয়ার বড় বলো? 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 4 স্কয়ার বড়। তাহলে বিয়োগ করার সময় 4 স্কয়ার আগে রাখতে হবে। 4 স্কয়ার বিয়োগ 3 স্কয়ার সমান সমান, ওরাও কত বলছে বর্গের অন্তর 37, এরকম করে লিখতে হবে, বুঝছো? এরপরে দুটো সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এটা এখনই ক্লিয়ার হয়ে যাওয়া করি। তুমি দুটো ক্রমিক সংখ্যা কি এটা জানো না? তাহলে ধরি অথবা মনে করি দুটি ক্রমিক সংখ্যা, একটাকে ক ধরি নাও, ক। তাহলে আরেকটা কি হবে? একটা যদি 7 হয়, 7-এর পরেরটা কি হবে? 7 যোগ 1, 8। তাহলে একটা যদি ক হয়, তাহলে এর পরেরটা হবে ক যোগ 1। যে একটু ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এই যে এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে এই দুটাকে বর্গ করে বিয়োগ করলে কত আসবে? 37। তাইলে প্রশ্ন মতো লিখবো, বর্গ করে বিয়োগ করব। কোনটাকে বা আগে বড় করবো বলো? ক বড় নাকি ক প্লাস 1 বড়? ক প্লাস 1 বড়, পরেরটা বড়। তাহলে ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার সমান সমান 37। বুঝছি? এবার দেখো, বা এবার একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা পঞ্চম অধ্যায়ে শিখবো, সমস্যা নেই। বীজগণিতের একটা সূত্র, বুঝছো? সূত্রটা এরকম, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এই যে a স্কয়ার প্লাস 2ab, এখানে যেটা ছিল ভিতরে কি ছিল? তুমি দেখো কিছু একটা ছিল a আবার যোগ b, এরপর পুরোটা বি স্কয়ার। এটার জায়গায় এটাকে মিলাও, এর জায়গায় আছে ক যোগ বি এর জায়গায় আছে 1 হোল স্কয়ার। একদম দেখতে এটার মতো না বলো? হ্যাঁ এটার মতো। তাহলে এটা কি সূত্র ফেলানো যাবে, বুঝছো? তাহলে কেমনে ফেলাবো দেখো, এখানে কি করছি? a প্লাস বি হোল স্কয়ার ছিল, লিখছি a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে ক প্লাস 1 স্কয়ার যায় লিখবো ক স্কয়ার প্লাস এই যে ক a স্কয়ার লিখলাম, মনে করো a স্কয়ার, তারপর কি 2, এই 2টা এখানেও থাকবে 2 ইনটু a ইনটু b। 2ab মানে কি 2 ইনটু a ইনটু b। তাহলে এখানে তো ab নাই, আমার এখানে ক আর 1 আছে। তাহলে ab এর জায়গায় ক ইনটু 1 প্লাস বি স্কয়ার। আমার এখানে তো b নাই, আমার এখানে আছে 1, তাহলে 1 স্কয়ার লিখলাম এতটুক। এবার এই মাইনাস ক স্কয়ারটা দিয়ে দিব, মাইনাস ক স্কয়ার সমান সমানটা দিব 37 বসাই দিব, দিলাম। এবার দেখো লাইনটাকে আমরা ভাঙ্গি, বা ক স্কয়ার প্লাস এই পুরোটাকে গুণ করো 2 ইন্টু ক ইন্টু 1। এখানে 2 ইন্টু ক করলে 2 ক। তুমি এভাবে চিন্তা করো, 2 একে 2 ক, 2 ক। 1 স্কয়ার মানে 1 গুণ 1 1 মাইনাস ক স্কয়ার সমান সমান 37। এরপরের লাইনে দেখো এই যে এই ক স্কয়ার মাইনাস ক স্কয়ার কাটা,
এগুলো তো করছো সবাই আশা করি। যারা বীজগণিত অলরেডি করে ফেলছো ওরা ভালো জানো, আর না বুঝলে এখানে দেখো না, ক স্কয়ার বিয়োগ ক স্কয়ার, 5 বিয়োগ 5 যেরকম 0, মনে করো এইভাবে আছে 5 যোগ ক বিয়োগ 5, এখানে এই 5 বিয়োগ 5 0, তাহলে এই ক স্কয়ার বিয়োগ ক স্কয়ার এটাও 0। এবার আসো পরের লাইন, 2ক যোগ 1 সমান সমান 37। তোমার বের করতে হবে কি ক, তাহলে ককে তুমি একলা রাখবা। দেখো 2ক, এই +1টাকে আমি সমান চিহ্নের ডানে পাঠিয়ে দিব, কেন, কারণ আমার ককে একলা করতে হবে। হ্যাঁ, তাহলে এই ক এর সাথে +1 আছে, +1কে সমান চিহ্ন ওই সাইডে পাঠিয়ে দিব। সমান চিহ্নের ওই সাইডে পাঠাইলে এর আগে যে চিহ্ন থাকে, দেখো এখন কি আকারে আছে বলো, এই একটা 2ক এর সাথে কি আকারে আছে, যোগ আকারে। তাহলে যোগ আকারে যেহেতু আছে, এটাকে ওই সাইডে নিলে বিয়োগ হয়ে যাবে। কি বলছি বুঝছো, এই কটা কি, এই একটা 2ক এর সাথে কি আকারে আছে, যোগ আকারে। তাহলে এটাকে যদি আমি সমান চিহ্নের সাইড চেঞ্জ করি, মানে যে সাইডে আছে এই সাইড থেকে যদি আরেক সাইডে নিয়ে যাই, তাহলে ওটা বিয়োগ হয়ে যাবে। এটা নিয়ম, যে চিহ্ন থাকে এটার বিপরীত হয়ে যায়, এটা বিয়োগ থাকলে এই সাইডে আসলে যোগ হয়ে যেত। তাহলে বিয়োগ 1। এবার দেখো 2ক সমান সমান 36। এরপরে লাইনে দেখো 2 আর ক, এখান থেকে আমার কটা রাখতে হবে, আমার ক লাগবে, ক বের করবো মানে ককে একলা করবো। ক আর 2 গুণ আকারে আছে। হ্যাঁ, তাহলে গুণ আকারে থাকলে, যেরকম যোগ আকারে থাকলে ওই সাইডে গেছে বিয়োগ হয়ে গেছে, তাহলে গুণ আকারে থাকলে ভাগ হয়ে যাবে। যোগ বিয়োগ গুণ ভাগ, এভাবে মনে রাখবা। 36 ভাগ 2, সুতরাং ক সমান সমান কত পাইলা, সুতরাং ক সমান সমান, আমি এটা এখান থেকে মুছে এখানে লিখি একটু, সুতরাং ক সমান সমান 36 ভাগ 2 করো, 18 2 36। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে বের করতে বলছে সংখ্যা দুইটা, আমরা ধরে নিয়েছিলাম সংখ্যা দুইটা হচ্ছে ক আর ক যোগ 1। তাহলে দেখো একটা সংখ্যা আমি বের করে ফেলছি, যে ক, ক মানে 18। ঠিক আছে, এবার ক যোগ 1 কি হবে, সুতরাং ক যোগ 1 সমান সমান 18 যোগ 1 সমান সমান 19। এবার লেখো, সুতরাং ক্রমিক সংখ্যা দুটি, আঠারো 19, শেষ, এটাই অ্যান্সার। তাহলে আমাদের প্রথম প্রশ্ন শেষ। এবার আসো 2 নম্বর, মূলদ অমূলদ সংখ্যা কাকে বলে। একদম ইজি, দেখো একটু সংজ্ঞাটা আমরা পড়ি। দেখো, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। দেখো পূর্ণ সংখ্যা মানে কি, মনে করো 5, এটা বরাবর একটা সংখ্যা না, কোনো দশমিক টশমিক আছে না, এটা পূর্ণ সংখ্যা, বুঝতে পারছি। মনে করো 1.33333, এটা পূর্ণ সংখ্যা না, এটা দশমিক সংখ্যা, বুঝতে পারছি। পূর্ণ সংখ্যা মানে যেগুলো বরাবর আছে। আচ্ছা, কোনো সংখ্যা, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ আকারে মানে কি জানো, মনে করো উপরে 3 নিচে 4, এই যে এটা একটা ভগ্নাংশ। মানে কোন একটা সংখ্যাকে যদি এরকম উপরেও পূর্ণ সংখ্যা আছে নিচেও পূর্ণ সংখ্যা আছে, এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তখন ওটাকে মূলদ সংখ্যা বলবো। মনে করো যদি এরকম থাকে 1.34, এটা কি মূলদ সংখ্যা বলো না, কেন, কারণ উপরে এটা দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা না। আমাদের নিয়ম হচ্ছে ওটাকে উপরেও দশমিক সংখ্যা, উপরেও পূর্ণ সংখ্যা নিচেও পূর্ণ সংখ্যা করি, এরপর ভগ্নাংশ আকারে বানাইতে হবে। আচ্ছা, তাহলে আমি বুঝবো কেমনে কোনো একটা সংখ্যা দেখলে এটা মূলদ নাকি অমূলদ, এটা চিনবো কেমনে, এরকম কোশ্চেন আসে, বুঝছো। দেখো মূলদ সংখ্যা কাকে বলে তো বুঝলাম, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। যেমন এই যে 10 ভাগের 3, 0.5, 8, 0, এগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। কেমনে বুঝাই, দেখো শূন্য থেকে বুঝাই। তোমরা দেখো এই সংখ্যাটা কি বলতো, শূন্য। শূন্যকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, দেখো তো যায় কেমনে। এই যে দেখো শূন্যর নিচে মনে মনে আমি 1 চিন্তা করতে পারি, তাহলে এই যে এটা একটা কি মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। 0 ভাগ 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, এই দুটাকে ভাগ দিলে কত আসে জানো, 1 আসে, সরি 0 আসে, 0 ভাগ 1 দিলে 0 আসে। আচ্ছা, তারপরে দেখো 0 তো মূলদ সংখ্যা বুঝলাম। 8, এটা দেখো 8 কেও চাইলে নিচে 1 দেওয়া যায়, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 থাকে মনে মনে, তো 8 কে এইভাবে লেখা যায়, বুঝলাম। তাহলে 8ও মূলদ সংখ্যা। তারপরে 0.5, এটা তো দশমিক, আপনি তো বলছেন দশমিক মূলদ সংখ্যা না। আচ্ছা দেখো, এই দশমিকটা আমরা ভাঙ্গাইতে পারি কিভাবে, মনে আছে কিনা দেখো, আমরা করছি 1.2-এ। তো দেখো যারা 1.2 করো না টেনশন নেই,
আমি শিখিয়ে দিচ্ছি, এটা 6এও করছি আমরা। এর দশমিকটা ভাঙানোর নিয়ম কি দেখো, এখানে কি দশমিকের পর আনলিমিটেড সংখ্যা আছে? নাই। আনলিমিটেড সংখ্যা থাকলে আমরা ভাঙাইতে পারবো না, বুঝছো? মনে করো এরকম আছে 5 5 3, তাও আমি ভাঙাইতে পারবো। 7, তাও পারবো। 4, কিন্তু যদি এরকম থাকে 3 3 3 3, এরকম অনেকগুলো আছে, তাইলে যে আমি পারবো না, বুঝছো? লিমিটেড সংখ্যা থাকতে হবে। মনে করো আপাতত এরকম একটা সংখ্যা আছে, এখন এটা ভাঙাবো কিভাবে? তুমি ফার্স্টে চিন্তা করবা কি জানো, দশমিকটা নাই, দশমিক বাদে কি কি আছে? 055, এটা মানে কি? 055 মানে হচ্ছে শুধু 55 মানে 55। তাহলে একটা দাগ দিবা, দশমিক বাদে যেটা থাকে 055 এটা লিখবা, জিরোটা তো আর লেখা লাগবে না, 55 লিখলাম মানে 55 লিখলাম। এবার এই যে এই দশমিকের জন্য নিচে একটা 1 দিবা, দিলাম। এবার দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে, কয়টা অঙ্ক আছে? 1টা 2টা, তাহলে এই 2টা শূন্য দিবা। এই যে দেখো এটা কিভাবে ভাঙায় লেখা যায়। যদি এরকম থাকতো 1 3 8 9, তাহলে এটা কেমনে ভাঙাইতা? এই দশমিকটা বাদে কি হয় বলো তো? এই 1 3 8 9, নিচে কি হবে? দশমিকের জন্য 1, এরপর 4টা শূন্য। যদি এরকম থাকতো 1.384, তাহলে কি হইতো? দশমিকটা বাদ দাও, দশমিক বাদে কি থাকে? 1 3 8 4 এরকম থাকে। তোমরা দশমিকের বামে যেটা থাকে ওটাও নিবা, আগের গুলোতে শূন্য ছিল এর জন্য নি নেই, বুঝছো? অনেকে ভুলে 3 8 4 লিখবা, এই ভুলটা করিও না। আচ্ছা, এবার কি করবে? এই দশমিকের জন্য 1 দিব, দশমিকের জন্য 1 দিলাম। এবার দশমিকের ডানে 3টে অঙ্ক আছে, এই যে 3টে শূন্য দিব শেষ। এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এগুলাও কি প্রত্যেকটা মূলদ সংখ্যা, ঠিক আছে? দশমিক যদি লিমিটেড হয়, মানে 2 3টা থাকে, দশমিকের পর যদি অঙ্ক 2 3টা থাকে, লিমিটেড হয়, তখন ওটা মূলদ সংখ্যা। যদি দশমিকের পর অনেকগুলা সংখ্যা থাকে, আমি গুনতে পারবো না, ক্যালকুলেটরের মাঝে মধ্যে কিছু সংখ্যা আসবে, বুঝছো? ওগুলো করলে দেখবা যে ক্যালকুলেটরও জায়গা হচ্ছে না। যেমন তুমি √3 দিয়ে দেখো, দেখবা যে 1.7320508088, এরপরেও আরো অনেকগুলো আছে, তো কিন্তু তোমার ক্যালকুলেটরের জায়গা নাই। ক্যালকুলেটর করি দেখো, দেখবে যে তোমার ক্যালকুলেটরের জায়গা নেই, জন্য আর ওরা লিখতে পারতেছে না, বুঝতে পারছি? তো এই টাইপের সংখ্যা যেগুলোতে দশমিকের পর আনলিমিটেড অঙ্ক আছে, ওগুলো অমূলদ, বুঝছো? আর দশমিকের পর যদি 1টা 2টা থাকে, ওগুলো মূলদ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা বুঝলাম, আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিছি। কেন? কারণ কিছুক্ষণ পর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করবো, ওই সময় এগুলো কাজে আসবে। তারপর দেখো, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ বলে। মূলদ পারলে অমূলদও পারবা। মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ হচ্ছে যায় না, শেষ। এইটাই পার্থক্য, ঠিক আছে? উদাহরণ দেখো, যেমন √3 √10, তুমি দেখো √3 দিয়ে দেখো, √10 দিয়ে দেখো, দেখবা যে দশমিকের পর অনেকগুলো অঙ্ক, ঠিক আছে? তাহলে এই টাইপের সংখ্যাগুলো কি? অমূলদ সংখ্যা। বুঝলাম। তাহলে এটা কাকে বলে মুখস্থ করবা, ঠিক আছে? এবার আসো আরেকটা কোশ্চেন। √50 দেখাও যে √50 একটি অমূলদ সংখ্যা। মানে ওরা বলতেছে √50 একটি অমূলদ সংখ্যা, এটা আমিও জানি, তুমিও জানো, ঠিক আছে? তুমি না জানলেও আমি তোমাকে বলে দিছি, কিন্তু এবার তুমি প্রমাণ করে দেখাও বা আমাকে বুঝাই দাও কেমনে এটা √50টা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই টাইপের কোশ্চেন দেখলে যে √50 একটি অমূলদ সংখ্যা বা 0.15 একটি মূলদ সংখ্যা, এরকম যদি কোশ্চেন দেখো, তাহলে কি করবা? ফার্স্টে যেটাই বলুক, এখানে অমূলদ বলছে না, আগে অমূলদ সংখ্যা কাকে বলো ওটা লিখবা, বুঝতে পারছি? লিখলাম মনে করো। এবার কি করব? এটা যে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করে দেখাইতে হবে। দেখো এটাকে তুমি ক্যালকুলেটরে √50 করো, দেখবো অনেকগুলো দশমিক আসতেছে, তাহলে এটা অমূলদ সংখ্যা, তুমি বুঝছো, কিন্তু ওদেরকে বুঝাই লিখতে হবে। দেখো কেমনে লিখবা? তুমি আগে √50টা লেখো। এই ধরো আমি √50 লিখলাম, এই √50কে ভাঙতে হবে। কি √50কে ভাঙবো কিভাবে? ভাঙবো দেখো, আমি √50কে 25 গুণ 2 দিয়ে ভাঙলাম, ঠিক আছে? কেন 25 গুণ 2 দিয়ে ভাঙলাম? আমি তো চাইলে 5 গুণ 10 দিয়েও ভাঙতে পারতাম, এটা একটু পরে বলি, হ্যাঁ? দেখো 25 গুণ 2 দিয়ে ভাঙলাম। এবার √টা 25-এর উপর আলাদা করে লেখা যায়, 2 এর উপর আলাদা করে লেখা যায়, এটা নিয়ম। গুণ থাকলে, বুঝছো? যদি এইভাবে থাকে 25 গুণ 3, তাহলে এই √টা ভাঙি দোনোজনের উপর লিখতে পারবো, √25 গুণ √3। যদি এভাবে থাকতো √25 25 যোগ 3 এটার উপর √, তাইলে কিন্তু আমরা এভাবে করতে পারবো না, এটা কিন্তু ভুল, বুঝছো? যোগ থাকলে পারবো না, গুণ থাকলে পারবো, এটা একটু মাথায় রাখিও। আচ্ছা, তো আমরা √টা ভাঙাই দোনোজনের নিচে লিখলাম, গুণ থাকলে এভাবে লেখা যায়, ঠিক আছে? এবার পরে কি করবো? দেখো √25 মানে কত? 5 5 5 25, এটা তো সবার পারার কথা, মুখে মুখে পারতে হবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। √2কে করা যায় না, √2 করলে দশমিক আসে, তাহলে এটাকে এভাবে রেখে দিব √2। এখন কথা হচ্ছে যে এখানে গুণটা দেওয়া লাগে না, বুঝছো? ডাইরেক্ট লিখতে পারবো চাইলে 5 √2, এটা মানে 5 গুণ √2, বুঝছো? তাহলে দেখো এবার এখানে এটাকে কি আর ভাঙা যায়? না, যায় না। এখন এটাকে তো মানে নিচে 1 লিখলেও লাভ হচ্ছে না, কেন জানো? এই উপরে আছে 5 √2, 5 √2 পুরো সংখ্যাটা কি বলো পূর্ণ সংখ্যা? না,
এই রুট টুটা হচ্ছে যে এটার পর অনেকগুলো দশমিক আছে, তাহলে অনেকগুলো দশমিক থাকলে এটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা না। আমরা বলছি কি যেগুলোতে অনেকগুলো দশমিক থাকবে ওটা অমূলদ সংখ্যা। তাহলে এইভাবে ভাঙ্গি দেখাই দিতে হবে। এতটুকু পর্যন্ত ভাঙছি, এটাকে আর কিছু করা যাচ্ছে না। যদি মনে করো এরকম আসতো 25 আসতো মনে করো শুধু, তখন যে আমরা বলতাম কি এটা মূলদ সংখ্যা। এখন তো 25 আসে না ভাই, আমি রুট ভাঙ্গাইছি তাও আর রুটটা থেকে গেল আর কি। রুট 50টা ভাঙ্গাইছি, রুট 2টা আসছে, মানে এরকম থাকি গেলে বুঝবো যে কি এটা অমূলদ সংখ্যা। মানে রুট ভাঙানোর পরও যদি রুট থেকে যায় তাহলে বুঝবো যে এটা অমূলদ সংখ্যা। তাহলে কথা লিখবো কি, যেহেতু এই রুট 50কে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাই রুট 50 একটি অমূলদ সংখ্যা। এবার আসো, আমি যে বললাম এই 50কে 25 গুণ 2 দিয়ে ভাঙাইলাম, এটাই কেন করলাম? চাইলে আরো অনেক কিছু করা যাইতো, বুঝছো, অনেক কিছু। 2 গুণ 25 হলে আচ্ছা একই তো, চাইলে আমরা হচ্ছে যে 10 গুণ 5ও লিখতে পারতাম, এটা কেন লিখিনি? দেখো এই টাইপের রুটওয়ালা জিনিস যেমন রুট 32 আসতে পারে, বুঝছো। এই রুট 32কে আমি কেমনে ভাঙাবো জানো? 16 গুণ 2। এখন আমি তো 1 সেকেন্ডে পারতেছি, তোমরা তো বুঝতেছো না। আমরা তো চাইলে, অনেকে কোশ্চেন করতে পারো স্যার আপনি এভাবে লিখছেন, আমরা চাইলে আরো অনেকভাবে লিখতে পারতাম। এই যেমন দেখো 32কে আর কি আকারে লেখা যায়? কেউ যদি বলতো যে আমরা চাইলে এই 32 গুণ 1 লিখতাম হয়তো। তারপর ধরো মানে এটা অনেক সংখ্যা থাকতে পারে, মনে করো 60 আছে, 60কে অনেকে বলতে পারো যে আমি আমি তো 3 গুণ 20 লিখতে পারি, কিন্তু 3 গুণ 20 লিখলে হবে না, বুঝছো। এই কি লিখতে হবে জানো? এটাকে লিখতে হবে 4 গুণ 15। 4 গুণ 15। এই যে আমি যে জিনিসটা বুঝতেছি এটাকে ভাঙ্গি কিভাবে লিখবো, এটা কেমনে বুঝতেছি আমি, এই জিনিসটা এখন শিখাবো, বুঝছি। এটা বুঝতে হবে, তুমি উল্টাপাল্টা ভাঙ্গাইলে লাভ হবে না, বুঝছো। আচ্ছা দেখো, আমরা 1-এর বর্গ কত বলো তো? 1। 1 লাগবে না, 2-এর থেকে বলো। 2-এর বর্গ কত? 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49। আচ্ছা, যে সংখ্যাটা দেওয়া থাকবে, মনে করো রুট 50 দেওয়া আছে, আমরা এটাকে ফার্স্টে একটা সংখ্যা বসাবো। ওই সংখ্যাটা হইতে হবে এগুলোর মাঝে একটা, হয় 4, নাইলে 9, নাইলে 16, নাইলে 25, নাইলে 36, নাইলে 49। আবার বলি, 50 কি এইভাবে লিখবে না, দুটা জিনিস দিয়ে গুণ আকারে লিখবে না। প্রথম সংখ্যাটা হইতে হবে কিসের মধ্যে? এ হয় 4, নাইলে 9, নাইলে 16, নাইলে 25, নাইলে 36, নাইলে 49। মানে পরে তো আরও আছে ওগুলা। এখন 64 দিয়ে কি লেখা যাবে? 49 দিয়ে কি লেখা যাবে? যাবে না। তুমি উপর থেকে চেক করে দেখো এখানে কত বসাইলে। মনে করো আমি 4 বসাইলাম, কি 4 বসাইলাম, এবার বলো 4 বসাইলে এই 4 দিয়ে কত গুণ দিলে 50 আসে? এরকম কি কোনো সংখ্যা আছে বলো? 4 গুণ কিছু দিলে কি 50 আসে? না, আসে না। তুমি চাইলে ক্যালকুলেটরে 50 ভাগ 4 দিয়ে দেখো, দশমিক আসবে, বুঝছো। তোমার প্রায় 12.5 আসছে। তো এটা লাভ নাই, মানে 4 গুণ কিছু লিখলে 50 আসবে না। তাহলে 4 বাদ, 4-এর পর কি আছে? 9। তুমি বলো এখানে যদি 9 বসাও, 9 গুণ কিছু লিখলে কি 50 আসে? না, আসে না। এটাও সেম, 50 ভাগ 9 দিয়ে দেখো, লাভ হয় না। তাহলে 9-এর পর কি আছে দেখো? 16 আছে। এই যে আমি এখন কি করবো জানো? 16 যদি লিখি, 16 গুণও কিছু লিখলে 50 আসে না, তাহলে এটাও লাভ হবে না। এরপর কি আছে? 25। এই যে দেখো, আমরা 25 গুণ 2 লিখলে 50 আসে। তোমরা ক্যালকুলেটারে 50 ভাগ 25 দাও, দেখবা 2 আসবে। তাহলে ওইখান থেকে বুঝছি কি 25 গুণ 2 লিখলে 50 আসবে। এই যে এটা লিখছি কেন জানো? এইভাবে লিখছি, মানে এইভাবে কি লেখার কারণটা কি? মনে করো আমি এখন 25 গুণ 2 লিখলাম। এই যে দেখো, এই 25টাকে আমি এখন রুট ভাঙ্গাইতে পারবো, বুঝছো জিনিসটা কেমনে? এই রুট 25 গুণ রুট 2, রুট 2, এই রুট 25 মানে 5 না? এই যে এভাবে ভাঙ্গাইতে পারবো, এই জন্য লিখছি। তুমি যদি রুট 50কে রুট 5 গুণ 10 দিতা, তাইলে তো তুমি ভাঙ্গাইতে পারতা না। দেখো রুট 5, রুট 10, তুমি রুট 10কে 5কেও ভাঙ্গাইতে পারবা না, রুট 10কেও ভাঙ্গাইতে পারবা না, বুঝতে পারছি। কিন্তু এখানে তো 25কে ভাঙ্গাই 2 লিখছো, এরপর যে রুট 2টা লিখতে পারবা। এই যে এই ভাঙ্গানোটা শিখো, এটা তোমাদের 9-10-এও আছে, বুঝছো। অনেক 9-10-এর ছেলেমেয়েরাও এগুলো পারে না। এগুলো কিন্তু না পারার জিনিস না, এগুলো 7-এর পড়া, ঠিক আছে, 7-8-এর পড়া। ওরা পড়ে না দেখি পারে নাই। তো তোমরা এখন থেকে ভালোভাবে এগুলো বুঝে নিও, ঠিক আছে। আরো প্র্যাকটিস করলে দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলা। আচ্ছা, তাহলে এটা গেলে এবার আমরা পরে আরেকটা কোশ্চেন সলভ করে আসো। বলছে কি
√32/54 √32। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ভুল আসছে, মেবি এটা মেবি 50 হবে, বুঝছো? একটু ধর আমি গাইডটা দেখি, তোমাদের শিটও ঠিক করে নিও তো। ঠিক আছে, এটা 50, প্রথমটা 54 হবে, এটা 50। এবার দেখো মানে এই দুটো সংখ্যা মূলত কিনা যাচাই করতে বলছে। হ্যাঁ, হয় মূলত হবে নাহলে অমূলত হবে, আমাকে চেক করে দেখতে বলছে, তুমি চেক করে দেখো কি। তো আমি চেক করে দেখি, দেখো এটাও সেম ভাবে ভাঙা বাকি। আচ্ছা দেখো তাহলে আমরা লেখা শুরু করি, কেমনে লিখবো দেখো। এখানে √32/54, ঠিক আছে। এই যে দেখো এখানে এই অনেকে একটা ভুল করবা কি জানো, এভাবে দিবা 32/54, এটা ভুল। অথবা এভাবে দিবা, এটাও ভুল। তোমাকে রুটটা এমন ভাবে দিতে হবে যেন এই দোনোটার নিচে থাকে, এভাবে যেন বোঝা যায়, ঠিক আছে? বুঝাতে পারছি? এই ভুলটা করিও না, হ্যাঁ, মানে অনেকে এইভাবে দিয়ে দিবা 32/54, এই টাইপের ভুলগুলো করবা না। আচ্ছা এবার এটাকে ভাঙ্গায় লিখবো সেম, তোমরা √50 যেমনে ভাঙ্গায় লিখছো ওইভাবে, ঠিক আছে। আচ্ছা দেখো খালি এখানে উপরেও আছে নিচেও আছে, কোনো ঘাবড়ানোর দরকার নেই। দেখো তুমি কি করবা, ফার্স্টে বড় দাগ দিবা, সমান চিহ্ন বরাবর দাগটা দিতে হবে, মাথায় রাখবা। অনেকে করে কি জানো, এভাবে করে, এখানে 32 লেখে, এরপর দাগ দেয়, এরপর রুট দেয়, এভাবে হবে না, এই সমান বরাবর এই দাগটা থাকতে হয়। তাহলে দেখো এই যে সমান দিলাম, আমরা এখান থেকে বুঝছো এই রুটটা 32 উপরে রাখতে পারি, 54 উপরে রাখতে পারি, রাখলাম, দাগ দিলাম। এবার দেখো 32কে ভাঙ্গাও, 32কে তুমি চাইলে 16 গুণ 2 লিখতে পারো, বুঝছো? ওই যে সেম নিয়ম আমাদের এখানে কে কে আছে, 4 গুণ কিছু লেখা যায়, 4 4 16 হয় না, মানে 4 8 32, আচ্ছা 4 দিয়েও লেখা যায়। দেখো √32কে তুমি চাইলে 4 গুণ 8 দিতে পারো, এই যে দেখো আমাদের এখানে শুরু থেকে আছে 4 আছে, 4 গুণ 8 দিতে পারো, ঠিক আছে মানলাম। কিন্তু 32কে চাইলে 4-এর পরে আর কত আছে দেখো তো, 4-এর পর 9 আছে, 9 দিয়ে লেখা যায়, কিছু লিখলে 32 আসে, 9 দিয়ে গুণ করলে না, কিন্তু 16 দিয়ে করলে 32 আসে, মানে 4 দিয়ে করলেও আসে, 4 8 32, 16 দিয়ে করলেও আসে, 16 2 32। তাহলে আমি কোনটা করব, যেটা বড় ওইটা করবা, বুঝতে পারছি? তুমি চেক করে দেখবে সর্বোচ্চ কত দিয়ে করা যাচ্ছে। যেমন এখানে 4 দিয়ে করা যাচ্ছিল, এই যে 4 গুণ 8 লিখলে আসে, আমি একটু পরেও চেক করে দেখবো, 2-3টা চেক করে দেখবো ওগুলা দিয়ে যায় কিনা, যত বড় সম্ভব ওগুলা দিয়ে করে দেখবো। তাহলে 16 গুণ 2, এবার এটাকে ভাঙিয়ে ভাবে লিখবা, √16 গুণ √2 সমান সমান কত আসে, 4 গুণ √2, বুঝছো জিনিসটা? তাহলে এই জিনিসটা এখানে ভাঙ্গি লিখবো। সেম ভাবে 54কেও ভাঙ্গায় লিখতে হবে। 54কে কেমনে ভাঙ্গায় লিখবা বলো? 54 দেখো শুরু থেকে আছে 4 9 16, তুমি ভাগ দিয়ে দেখো তো কোনটাকে ভাগ দিলে আসে। 4 দিকে 54 ভাগ যায়, দেখো তো 54/4 যায় না, 54/9 যাচ্ছে, 9 দিয়ে 54কে ভাগ যাচ্ছে, বুঝছো? একটু 16 দিয়ে যাচ্ছে নাকি দেখো তো, যাচ্ছে না, 25 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, 36 দিয়েও যাবে না, তাহলে 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে 6 নং 54, ঠিক আছে। তাহলে 54কে 9 গুণ 6 লেখা যাচ্ছে। তাহলে আমি এগুলোকে ভাঙ্গি লিখি, এবার দেখো এই যে 32কে লিখলাম কত, 16 গুণ 2, আর 54কে লিখলাম কত, 6 নং 54, মানে 9 গুণ 6 লিখি। এবার এখান থেকে দেখো এই 16টাকে চাইলে এইভাবে লেখা যায়, এই √2টাকে চাইলে ভাঙ্গি লেখা যায়, এরপর √9 √6 এভাবে লেখা যায়, ঠিক আছে। এবার দেখো উপরে 4 √2 আর নিচে 3 √6, বুঝছো জিনিসটা? এবার দেখো উপরে নিচে দোনো জায়গায় কি আছে, রুট আছে, এটা ভগ্নাংশ আকারে আছে, কি বলছি, এই যে সংখ্যাটা আছে এটা মূলত নাকি অমূলত চেক করতে বলছে। কেমনে চেক করব, আমরা এদেরকে ভাঙ্গাবো, ভাঙ্গাই দেখবো এরা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে। মানে উপরও একটা সলিড সংখ্যা, কিরকম সলিড, মনে করো 15 16 অথবা 2 4, এগুলো সলিড সংখ্যা। মনে করো 3.33334, এগুলো হচ্ছে যে অনেকগুলো দশমিক আছে, এগুলো হবে না। যেমন √2 করো, এটা দেখবে যে অনেক বড় একটা সংখ্যা আসবে, কত আসে আমি করি দেখি, দাঁড়াও, 1.414213, এরকম অনেকগুলো সংখ্যা আছে, শেষ হচ্ছে না। তাহলে উপরে √2 আছে মানে কি, এই যে 1.4142 এই সংখ্যাটা আছে, অনেক বড় না এটা, ক্যালকুলেটারও জায়গা হচ্ছে না এত বড় সংখ্যা, বুঝছো? তো এই টাইপের এগুলো কি পূর্ণ সংখ্যা না, তাহলে এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে,
কিন্তু পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না। এই জন্য কি জানো, মানে এটা সুতরাং এই √32/54 একটি অমূলদ সংখ্যা। ওরা বলছে মূলদ সংখ্যা কিনা যাচাই করো, আমরা বললাম না রে ভাই এটা অমূলদ সংখ্যা। বুঝছো? এবার আরেকটা করি, আরেকটা দিচ্ছি এখানে। দেখো পরীক্ষার হলে দুইটা দিবে না, আমি এখানে তোমাকে প্র্যাকটিসের জন্য দুইটা দিছি, পরীক্ষার হলে যে কোনো একটা দিবে, টেনশন নিও না, ঠিক আছে? এবার আসো পরেরটা কি, √32/50 এটাকে করে দেখি ভাঙ্গাই। সেম দেখো, √32 √50 তুমি অলরেডি জানো কেমনে করতে হয়। √32কে 16 গুণ 2, √50কে 25 গুণ 2। তো দেখো এখান থেকে √16 গুণ √2, এখানে √25 গুণ √2, উপরে কি আসে, √16 করলে 4, 4 4 16, এভাবে বুঝছি। মনে করো √36, কত কত গুণ করলে 36, 6 6 গুণ করলে 36, তাহলে অ্যান্সার হচ্ছে 6। 49 কত কত গুণ করলে 49, 7 7 গুণ করলে 49। বুঝছো জিনিসগুলা? এইভাবে করতে হয়। অনেকে বলতে পারো যে তাইলে ভাই এটা 35-এরটা কেমনে করবো? 35-এরটা আসলে করা যায় না, বুঝছো? বলো, সেম কোনো সংখ্যা গুণ করলে 35 আসে না, তাহলে 35-এরটা এগুলো মুখে মুখে করা যাবে না। যেগুলো মুখে মুখে করা যায় ওগুলো তোমরা জানো। আচ্ছা, আর এখানে √2টা রেখে দিলাম। এখানে 25 করলে 5, 5 5 25 √2। এবার পরের লাইনে কি হবে, তুমি বলতে পারো এটাও তাহলে অমূলদ সংখ্যা না। এই দেখো এই √2 কাটা, তাহলে কি থাকে, 5/4। এই যে বলো এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে না? হ্যাঁ গেছে। তাহলে লিখবা যে যেহেতু এই সুতরাং, আচ্ছা এখানে কথা লিখবা, বুঝছো? এইখান দিয়েও লিখতে হবে, যেহেতু এই √32/√54কে ভগ্নাংশ আকারে, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাই এটি একটি অমূলদ সংখ্যা। এবার লিখতে হবে, এখানেও লিখবা যেহেতু √32/50কে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই যে দেখো উপরে পূর্ণ সংখ্যা 4, নিচে পূর্ণ সংখ্যা 5, এদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই √32/50 অথবা তাই এটি মূলদ সংখ্যা। বুঝছো? ক্লিয়ার? এবার আসো পরের অঙ্কে, √50, আচ্ছা √50টা কি করছি না, √50 √25/36 2 সমস্ত 3/1 সংখ্যাগুলো মূলদ কিনা যাচাই করো। দেখো √50 এটা তুমি পারবা। √50 সমান সমান কি, দেখো 25 গুণ 2 সমান সমান 5√2। আমি ডাইরেক্ট করলাম, তোমরা ভাঙ্গি ভাঙ্গি করিও, এটা দুইবার করাইছি এই জন্য আমি ডাইরেক্ট করলাম। তাহলে বলো এখানে √2 আছে, তাহলে লিখবা যেহেতু √50কে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, তাই এটি, তোমরা লিখবা আমি লিখতেছি না, তাই এটি অমূলদ সংখ্যা। এবার আসো √25/36, দেখো এটাকে কেমনে ভাঙবো, এই রুটটা দনুজের উপরে এভাবে ভাঙ্গি লেখা যায়, বুঝছো? এটা নিয়ম, এভাবে ভেঙে লেখা যায়। তারপর এই 25কে ভাঙ্গো, দেখো আমাদের সংখ্যাগুলো কি ছিল, 2 মানে 4, এরপর কত ছিল 9, এরপর কত ছিল, আচ্ছা দেখো এই ভাই এই √25 মানে কি 5 5 25, এটা তো এমনি ভাঙ্গি লেখা যায়। √36 মানে কি 6 6 36, শেষ। এটা তো কোনো ঝামেলায় নাই, এটা তো সলিড সংখ্যা। তাহলে লিখবা কি, যেহেতু এই √25/36কে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা। বুঝলাম? পরেরটা 2 সমস্ত 3/1, আগে এটাকে সমস্ত ভাঙ্গাও। 3 রাখলা, 3 2 6, এই আড়াআড়ি গুণ করতে হয়, গুণ করে উপরেরটা যোগ করতে হয়। 3 নিচে রাখবা, নিচের মতো 3 2 6 রাখে 7। দেখো এটাকেও কি, যেহেতু 2 সমস্ত 3/1কে এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তোমরা লিখবা আমি লিখতেছি না, তাই এটি একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। গেল। তারপর আসো 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে নির্ণয় করো।
দেখো এখানে বুঝার জিনিস হচ্ছে কি জানো, 39টি প্রশ্নটা বুঝো আগে কি বলছে, চাইছে কি 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে। মনে করো তোমার কাছে 39টা চারা গাছ আছে, আচ্ছা 39 না, ধরো তোমার কাছে 10টা চারা গাছ আছে, বুঝার সুবিধার্থে আমি 10টা নিলাম, এখানে 10 মনে করো, হ্যাঁ 10টি চারা গাছে কত সংখ্যক সারিতে সাজাইতে পারবা তুমি। মানে হচ্ছে ওরা জানতে চাইছে তুমি 10টা চারা গাছ যদি তোমার কাছে থাকে, এদেরকে যদি তুমি সারিতে সাজাও, সারি মানে কি, এই যে মনে করো এটা একটা সারি, তোমাদের স্কুলে বেঞ্চ থাকে না, এই বরাবর কিছু বেঞ্চ, এই বরাবর কিছু বেঞ্চ, এই বরাবর কিছু বেঞ্চ, এই বরাবর কিছু বেঞ্চ, এরকম থাকে না বলো। এই যে এটা হচ্ছে একটা সারি, একটা সারির বেঞ্চ, এর দ্বিতীয় সারি, এর তৃতীয় সারি, এর চতুর্থ সারি, এগুলাকে সারি বলে, ঠিক আছে। তাহলে এখন দেখো ওরা জানতে চাইছে কি জানো, চারা গাছগুলাকে যদি আমরা এভাবে সারিতে সাজাই তাহলে আমি কয়টা সারি বানাইতে পারবো। দেখো আমি 10টা চারা গাছকে চাইলে এভাবে করতে পারি না, এক সারিতে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা পারি না একটা। আবার চাইলে আমার মন চাইলো না আমি একটাতে 10টা করবো না, আমি 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর 1টা 2টা 3টা 4টা 5টা, মানে আমি 2টা সারি বানাবো 5টা 5টা করে, এটাও পারি না, হ্যাঁ পারি। আবার আমি চাইলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে আমি 5টা সারি বানাবো কিন্তু দুজন দুজন করে রাখবো, এভাবেও পারি না। এই তাইলে আমি 10টা চারা গাছকে 3টা সারিতে সাজাইতে পারবো, মানে 3 রকমের সারিতে সাজাইতে পারবো, বুঝছো। এটাই হচ্ছে আমার কোশ্চেনটা, মানে ওরা আমাদের থেকে কি চাইছে, এই জিনিসটা চাইছে। অনেকগুলো চারা গাছ আছে, এদেরকে আমি কয় ধরনের সারিতে সাজাইতে পারবো, কত সংখ্যক, মানে কয়টা কয়টা সারিতে সাজাইতে পারবো আলাদা আলাদা ভাবে, এই যে 3 ভাবে সাজাইতে পারবো, বুঝতে পারছি। এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কেন জানো, এটা তোমাদের বইয়ের প্রশ্ন, মানে মেইন বইয়ের লাস্টে দেখবা 1.2 শেষ হলে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ওইখানকার প্রশ্ন এগুলা, মানে বইয়ের গুলার থেকে একটু স্যার ম্যাডামরা মাঝে মধ্যে হুবু তুলি দেয়। আর তোমরা স্প্যানিশ স্কুলে যারা আসো ওদের জন্য আরো বেশি, মানে এটা হুবু পুরাটাই তুলি দেয়। বেশিরভাগ দেখা গেছে যে উদাহরণ থেকে নাইলে বই থেকে পুরাটাই, একদম সংখ্যা চেঞ্জ করে না, ডাইরেক্ট তুলি দেয় এরকম। আচ্ছা দেখো এই জিনিসটা বুঝলাম, তাহলে এবার 10-এর জায়গায় খালি 39 আছে, বুঝছো। আর আরেকটা জিনিস, আমি 10-এর এটা তো ছোট ছিল এই জন্য মুখে মুখে করে ফেলছি, কিন্তু আমি ইয়ারটা কেমনে বুঝবো, 39-এরটা কেমনে বুঝবো মুখে মুখে, এটা তো অনেক বড় সংখ্যা। এই জিনিসগুলো এখন শিখাবো, সমস্যা নেই। দেখো এটা করার জন্য ফার্স্টে তোমাকে গুণনীয়ক বের করতে হবে, যে সংখ্যাটা দিয়ে দিবে। মনে করো 39 দিয়ে দিছে না, তুমি লিখবা 39 এর গুণনীয়ক। এভাবে করবা 39 সমান সমান বলো, আমি চাইলে 1 গুণ কত লিখলে 39 আসে, 1 গুণ 39 লিখলে 39 আসে, ঠিক আছে। একের পর কত 2, দেখো 2 গুণ কিছু লিখলে 39 আসে, আসে না। তোমরা কেমনে বুঝবা আসে নাকি আসে না, ক্যালকুলেটর নিবা, 39 ভাগ 2 দিয়ে দেখো, দেখবা যে দশমিক আসবে, বুঝছো। আর আরেকটা বুঝার উপায় হচ্ছে কি জানো, 39কে জীবনে 2 দ্বারা ভাগ যাবে না, কারণ 39 সংখ্যাটা বিজোড়। আমরা জানি যে কোনো জোড় সংখ্যার সাথে 2 দিয়ে ভাগ যাবে, কোনো বিজোড় সংখ্যাকে জীবনে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে এটা যে বিজোড় কেমনে বুঝলাম, এটা লাস্টে দেখো, কোনো সংখ্যার লাস্টে যদি 2 0 2 4 6 8 এগুলা থাকে তাইলে ওটা জোড়, এখানে তো 9, এটা তো জোড় না। তাহলে বুঝছো এটা 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে 2 এর পর কত বলো 3, বলো 3 দিয়ে কত লিখলে তোমরা করি দেখো, 39 ভাগ 3 দিয়ে দেখো, দেখবা যে 13 আসবে, 3 13 39, তাহলে 3 গুণ 13 লেখা যায়, বুঝছো। সেম ভাবে 4 গুণ কত লেখা যায় বলো, একটু ক্যালকুলেটর করে দেখো, 4 গুণ কিছু লিখলে 13 আসে, মানে 39 ভাগ 4 দিয়ে দেখো কিছু আসে নাকি, আসবে না, দশমিক আসতেছে, ঠিক আছে। এরপরটা দেখো, আর কিছু যায় নাকি আদৌ, দেখো এরপর 4 দিয়ে দেখছো, 5 দিয়েও যাবে না, 6 দিয়ে দেখো যাবে না, 7 দিয়ে দেখো যাবে না, 8 দিয়ে দেখো যাবে না, 9 দিয়ে দেখো যাবে না, তারপর 9 এর পর 10 দিয়ে দেখো তাও যাবে না, 11 দিয়ে দেখো তাও যাবে না, 12 দিয়ে দেখো তাও যাবে না, 13 দিয়ে দেখো যাবে। এই যে এখন 13 দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো এই 13টা অলরেডি এখানে আছে, বুঝছো জিনিসটা।
এরকম আছে, যখন দেখবো যে যাচ্ছে কিন্তু এটা অলরেডি এখানে আছে, এই সাইডে আছে, সমস্যা নেই, এই সাইডে না থাকে এই সাইডে আছে, তখন বুঝবো যে আমার অঙ্কটা শেষ। আচ্ছা ফার্স্টে এবার গুণনীয়ক করে নিব, বুঝছো? তাহলে বলো 39-এর গুণনীয়ক কে কে? 1, 3, 13, 39, এই যে এভাবে ঘুরতে হবে, ঠিক না? তাহলে ওইটা লেখা লাগবে না এখন। দেখো তুমি গুণনীয়ক লেখার পর বুঝতে পারবে এটাকে কয়টা কয়টা সারিতে সাজানো যেতে পারে, বুঝছো? তুমি চাইলে এখন একটা সারিতেই দেখো 1 গুণ 39 মানে কি জানো? মানে একটা সারিতে 39টা চারা গাছ রাখতে পারো, বুঝছো? এই একটা, তার মানে একভাবে সাজানো যাইতে পারে 39টা চারা গাছকে। আরেকটা দেখো, তুমি চাইলে 39টা সারিতে, এই যে এরকম 39টা সারিতে একটা একটা করে রাখি সাজাতে পারো না বলো? মানে এটার উল্টাটা লিখতে পারো না, 39 গুণ 1, 39টা সারিতে একটা করে সাজাতে পারো। হ্যাঁ এটাও পারবা। কেউ না বুঝলে এটা বুঝো। দেখো তোমার কাছে মনে করো 5টা চকলেট আছে, আমি বললাম যে 5টা চকলেটকে সাজাও, অথবা 5টা, হ্যাঁ 5টা চকলেটকে সাজাও। তুমি বলতে পারো কি, স্যার আমি 5টা চকলেটকে এভাবে সাজাবো যে একটা সারি বানাবো, একটার মধ্যে 5টা রাখবো। আবার এভাবে বলতে পারো কি, আমি চাইলে 5টা সারি বানাবো, 1, 2, 3, 4, 5, প্রত্যেক জায়গায় একটা একটা করে রাখবো। এভাবে পারবো না? পারবো। মানে এই যে 1 গুণ 39, এটা মানে হচ্ছে যে একটা সারিতে, এই যে একটা সারিতে 39টা চারা গাছ। আবার এটার উল্টা লেখো 39 গুণ 1, এটা মানে হচ্ছে যে 39টা সারিতে একটা চারা গাছ, বুঝছো? আবার সেম ভাবে এটা দেখো 3 গুণ 13, মানে হচ্ছে যে 3টা সারিতে 13টা করে চারা গাছ এভাবে সাজাইতে পারি। মানে এই যে এখানে 3টা সারি হবে, প্রত্যেক সারিতে 13 13 করে থাকবে, 13টা করে গাছ থাকবে, এরকম করে 39টা সাজাতে পারি। আবার উল্টাটা পারা যায় না? দেখো তো 13টা সারিতে 3টা 3টা করে থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এরকম 13টা সারি, প্রত্যেকটা সারিতে 3টা 3টা করে থাকবে, তাহলে 39টা হবে, বুঝছো? আমি আর রাখলাম না, এইভাবেও সাজানো যাইতে পারে। তাহলে বুঝবো কেমনে? ফার্স্টে গুণনীয়ক করতে হবে, গুণনীয়ক করে গুণনীয়ক যেগুলো আসে ওগুলো দেখলে বুঝে যাবো। দেখো তো তোমরা লিখবা কেমনে, ওই জিনিসটা দেখাই দিলে হয়ে যাবে এখন। সুতরাং 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে, মানে সাজানো যাই কত কত ভাবে সাজানো যাইতে পারে ওটা জানতে চাইছে। দেখো প্রথমে কি যাইতে পারে বলতো? একটা সারিতে 39টা চারা গাছ, বুঝছো জিনিসটা? আবার চাইলে এর উল্টাটা 39টি, সারিতে একটি, অর্থাৎ 39 গুণ 1 করে এভাবে সাজাইতে পারি। আবার তাহলে প্রথমটা গেল, এবার দ্বিতীয়টাতে আসো। এখানে চাইলে 3টি সারিতে 13টি করে, আবার এর উল্টাটা 13টি সারিতে 3টি, অর্থাৎ 13 গুণ 3 করে। সুতরাং সুতরাং মোট 4টি সারিতে সাজানো যাবে। আগে দিয়ে লিখতে পারো, সুতরাং 39টি চারা গাছকে 4টি সারিতে সাজানো যাবে, এটাই অ্যান্সার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখিও, ঠিক আছে?
মানে আমার তো জানতে চাইছে 39টা চারা গাছে কয়টা সারিতে সাজানো যাবে। তো ওটা জানার জন্য তুমি গুণনীয়ক বের করবা। গুণনীয়ক বের করে যতগুলো আসে এর উল্টা উল্টা করেও লিখতে হবে। মানে মনে করো এইভাবে আসছে 20 দিয়ে আসছে, মনে করো কথার কথা, কেমনে লিখবা 1 গুণ 20, ঠিক আছে, 2 গুণ 10, 3 দিয়ে যায় না, 4 গুণ 5 আর যায় না, এরপরে 5 গুণ 4, এটা লেখা লাগবে না, অলরেডি 5 দিয়ে আছে, এরকম থাকলে বুঝবো শেষ। তাহলে দেখো এটাকে কয়ভাবে সাজানো যাইতে পারে। তাহলে একটা সারিতে 20টা অথবা উল্টাটা 20টা সারিতে একটা, এরপর 2টা সারিতে 10টা অথবা 10টা সারিতে 2টা, এরপর 4টা সারিতে 5টা অথবা 5টা সারিতে 4টা। তোমরা এই লেখাগুলো লিখে দিবা, হ্যাঁ, জাস্ট গুণ দিয়ে দিবা সিরিয়াল অনুযায়ী। একদম ইজি, আশা করি পারবো। এবার দেখো 0.0049 বর্গমূল নির্ণয় করো। এগুলো একদম ইজি, বইয়ের অঙ্ক। দেখো বইয়ের একদম প্রথমে যে অঙ্কগুলো ছিল, বর্গমূল করো, দশমিকের বর্গমূল। তো এটা কেমনে করতে হয় বলো, 0.0049 এভাবে লিখবো, এরপর উপরে দাগ দিব এই সাইড থেকে, দুইটা দিলাম, এইখানে একটাই আছে, কিছু করার নাই, তাহলে ওকে একলাই রাখি, দাগ দিলাম। আমরা আগে ক্যালকুলেটার বের করব। তো চলো সবাই ক্যালকুলেটারটা বের করো। ক্যালকুলেটার রুট দাও, 0.0049 দাও। ক্যালকুলেটার ব্যবহারের সময় বুঝছো সাবধান, 4-এর জায়গায় 8 দিয়ে দিও না। 0.07 আসছে, তার মানে অ্যান্সার এটা। আমরা এই টাইপের বর্গমূল করার আগে অ্যান্সার বের করে ফেলবো, তারপর দেখবো যা হওয়ার হবে। তাহলে আছে কি 0.07। আচ্ছা দেখো এটা কেমনে করতে হয় মূলত জানো, যখন শুরুতে 0 থাকবে তখন কি করব, এই এক জোড়া 0 আছে না, এটার জন্য এখানে একটা 0 বসাই দিব। তাহলে এটার কাজ শেষ। এবার এই সাইডে যাব, এই সাইডে যাওয়ার সময় দেখো আমি দশমিক ক্রস করছি, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে। এরপর এখানেও এক জোড়া শূন্য আছে, এটার জন্য একটা শূন্য দিব, দুইটা না, এক জোড়া। এটা জোড়া আকারে আছে, দাগ আকারে, তাহলে এটার জন্য একটা দিলাম। এরপরে কি আসছে 49। দেখো এখানে কিছু করা যাবে, হ্যাঁ, তুমি এমন একটা সংখ্যা চিন্তা করো যে এটার বর্গ করলে এরকম মিলবে, 49 হবে, নাহলে 49 থেকে কম হবে, 7, 7-এর বর্গ 49, এই যে মিলে গেছে, দেখছো 0। সুতরাং √0.0049 এর বর্গমূল সমান সমান 0.07 গেল। এবার আসো 23.24 এটার বর্গমূল নির্ণয় করো, সেম ভাবে করো। এই সেট থেকে দাগ দাও, আগে ক্যালকুলেটর করো। আচ্ছা এখানে কি বলছে, 2 দশমিক স্থান পর্যন্ত, এটা মানে তো বুঝছো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 2 দশমিক স্থান পর্যন্ত, ঠিক না, মানে এটাকে রুট করো তো তুমি, √23.24, এটা করলে কত আসে, 4 দশমিক, দেখো 4.8207883117, এরপর আরো আছে কিন্তু তোমার ক্যালকুলেটারে জায়গা নাই, বুঝছো। আচ্ছা এখানে অনেকগুলো দশমিক আসছে, আমাকে বলছে শুধুমাত্র তুমি দশমিকের পর 2টা স্থান নিবা, মানে 8 2, এটা পর্যন্ত আমাকে করে দেখাবো অঙ্ক, এরপর এগুলো লাগবে না, বাদ। তাহলে এটা করার জন্য কি করতে হবে জানো, 3টা করতে হবে তোমাকে। ওরা 2টা বলছে কিন্তু তোমাকে করতে হবে 3টা, এটা মাথায় রাখবা। তাহলে আমার 4.820 এটা পর্যন্ত বের করতে হইতো না। তাহলে দেখো এর জন্য কি করবো জানো, দশমিকের পর 3 জোড়া লাগবে, কি বলছি 3 জোড়া শূন্য লাগবে। এখানে দেখো 3 জোড়া সংখ্যা লাগবে, যেমন এখানে 1 জোড়া সংখ্যা আছে, আরো 1 জোড়া লাগবে, আসলে কয় জোড়া, 2 জোড়া, আরো 1 জোড়া লাগবে। তোমার সুবিধার জন্য তুমি একটু গ্যাপ গ্যাপ করে দিবা, মানে এই যে দেখো আমি 2টা শূন্য লিখছি, লাগাই এরপর একটু গ্যাপ দিলাম, এরপর আবার লাগাই লিখছি, এরকম লিখলে একটু সুবিধা আর কি, মানে গ্যাপটা বোঝা যায়। এই যে আমি এই 2টা এক্সট্রা আনছি, আমার আনতে হবে কেন, ওরা 2 দশমিক স্থান পর্যন্ত বলছে। ওরা যদি 4 দশমিক বলতো তাহলে আমি এরকম 5 জোড়া আনতাম, বুঝতে পারছি, মানে 1 জোড়া আছে, 2 জোড়া আছে, 3 জোড়া আছে, আরো 2 জোড়া আনতাম। কিন্তু এখন তো 4 দশমিক পর্যন্ত বলে নাই, তাহলে থাক, এতটুকু হইলে হবে। এরপর কি করব দেখো, দাগ দিব, যে দাগ দিলাম। এবার এটা অ্যান্সার কত, 4.820 এরকম আসে, ঠিক না। তাহলে দেখো আমরা করি, এই যে কি বলতেছিলাম, এখান থেকে 4 দিয়ে শুরু হবে, তাহলে দেখো এটাতে বলিয়ে দিছে 4.820 বাংলা লিখবা তোমরা। আচ্ছা 4 4 16, 4-এর বর্গ এই সাইডে 16, বর্গমূলের নিয়ম তো তোমরা জানো। এবার বিয়োগ করো, বিয়োগ করি পরের জোড়া নামাবো, এরপর আবার এটা ডাবল এই সাইডে বামে লিখবো, 16 4 5 6 7, বিয়োগ করলে 7, পরের জোড়া নামাবো। দেখো পরের জোড়া নামানোর জন্য আমাকে দশমিক ক্রস করতে হচ্ছে, মানে 24 না পরের জোড়া, 24-এ যাইতে হলে আমাকে দশমিক ক্রস করতে হচ্ছে। তাহলে এরকম হলে এখানে একটা দশমিক দিতে হবে, এরপর যে তুমি 24 নামাইলাম। এবার এখানে দাগ দিবা, এখানে কি আছে 4,
তাহলে 4-এর ডাবল এই সাইডে দিবা। 4-এর ডাবল, হ্যাঁ 4-এর ডাবল, 4-এর ডাবল কত 8। আচ্ছা একটা কথা, আচ্ছা এটা পরে বলবো, হ্যাঁ পরের লাইনে আসবে তো তখন বলবো। এবার দেখো এখানে একটা সংখ্যা হবে, কত হবে, এই যে 8 হবে। এই 8টা এখানেও বসাবা, এখানেও বসাবা। এরপর এই 88-র সাথে এখানে 8 বসাইছো না, তাহলে 8 দিয়ে গুণ দিতে হবে পুরোটাকে। 88 গুণ 8 কত আসে বলো তো? 704 দিলাম, বিয়োগ করো 704, 14, 24, 20 আসে। এরপর কি আবার পরের জোড়া নামাবো, এই যে এটা নামাইলাম 0 0। এবার এখানে দাগ দিব। এবার দেখো এখানে 48-এর ডাবল, কি 48-এর ডাবল, তোমরা কেউ 4.8-এর ডাবল করবা না ভুলেও, এই জিনিসটাই বলতাম আর কি। 4.8-এর ডাবল করবা না, 48-এর ডাবল করবা। এখানে দশমিক যেটা থাকুক তুমি মনে করবা নাই 48 আছে, 48-এর ডাবল কত 96 দিলাম। এরপর 96-এর পর কি হবে বলো? এই যে ওদের কথা অনুযায়ী পরেরটা 0 হওয়ার কথা, তাহলে এখানে 0 দিব, 0 দিয়ে এখানে একটা 0 দিব। এরপর এখানে একটা 0 দিই, 2000 নামাই দিবা, শেষ। বুঝছো? এমনি নিয়মটা কি ছিল, 0 নামাইলে পরেরটা নামাইতে পারবা, ঠিক আছে? তো পরেরটা তুমি এই জায়গায় যায় নামাবা, এইভাবে আর কি, এটা নিয়ম, বুঝছো? তো তোমার পরেরটা নামান লাগবে না ভাই, তোমার পরেরটা কখন নামাবা, তুমি যদি পরের লাইন করতা তখন যাই নামাইতা, এখন তো তুমি পরের লাইন করবা না, বুঝছো জিনিসটা? পরের লাইন করলে না তুমি যে 0 নামাইতা। এরপরে কত আছে বলো? 7 আছে। তুমি এখানে কি করতা, এই 480-এর ডাবল এই সাইডে দিতা, দিয়ে এটার পাশে 7 দিতা, বুঝছো জিনিসটা? এখন আমরা তো ওটা করবো না, দরকার নেই, আমাদের 0 নামান লাগবে না, এটাই অ্যান্সার, শেষ। আবার বলি এই জিনিসটা, অনেকে বুঝো নাই, বুঝছি। দেখো 48-এর ডাবল 96 দিলাম। এবার এরপরে কি আছে 0, 0 নিয়ম হচ্ছে যে এখানে একটা বসাবা, এখানে একটা 0 দিতে হবে, তাইলে দিলাম। তাহলে 0 দিয়ে কি করতে হবে বলো? 960 না, তাহলে 960 0 দিছো, তাহলে 0 দ্বিগুণ দিবা, 0 দ্বিগুণ দিলে কি আসে? 0 আসে, এই 0টা এখানে বসাবা, 0। এবার বিয়োগ করো, 2000 আসে, বিয়োগ করি। এবার আবার পরের জোড়া নামাবো, কিন্তু পরের জোড়া নামানোর দরকার নাই, থামো এতটুকু। আচ্ছা না, পরের জোড়া তো নামাইতে হবে, একটু চিন্তা করো তো, পরের জোড়া নামাইতে হবে না? না না, হবে না, হবে না, 2 দশমিক পর্যন্ত বলছে, আমি তো 3 দশমিক পর্যন্ত নামাইছি। এই ওয়েট, একটা জিনিস তো ভুল হচ্ছে আমাদের, সরি সরি, অনেক বড় একটা ভুল হয়েছে। 8-এর পর তো 2 আছে, আমি 0 কেন দিলাম? আহারে আল্লাহ, সরি। দেখো এই 8-এর পর কত আছে 2, তাহলে তো এখানে 96-এর 6-এর পর 2 দেওয়া দরকার। আমি একদমই খেয়াল করি না, কত বড় বুক আমি। আচ্ছা দেখো, এবার 962 না, 962-কে 2 দ্বারা গুণ দাও, 962 গুণ 2 কত আসে? 1924। এবার এটার থেকে বিয়োগ করো, কত আসে? 76 দিলাম, 76। এবার বিয়োগ করার পর পরের জোড়া নামাইতে হয়, নামাইলাম, নামাই এই সাইডে দাগ দিব। এবার বলো এই 482-এর ডাবল কত? 482 গুণ 2, 964, 964 দিলাম। এরপরে বলো কত হবে? 0। তাহলে এখানেও 0 বসাবা, এখানেও 0 বসাবা। এখানে যেহেতু 0 বসাইছো, তাহলে 9640 গুণ 0, এটা দিলে কত আসে? 0 আসে, এই যে 0 দিলাম, 7600। 0 দিয়ে বিয়োগ করলে 7600। পরে আর সংখ্যা আছে তুমি যে নামাবা? নাই, এই 0 তো তুমি নামাই ফেলছো এখানে, এই যে এটা নামাইছো তুমি মাত্র। তাহলে এটা এতটুকু পর্যন্ত শেষ, বুঝছো জিনিসটা? তাইলে এখন কি করবা দেখো, তোমাকে 2 দশমিক পর্যন্ত বের করতে বলছে, তাহলে লিখবে সুতরাং 23.24 এর বর্গমূল সমান সমান √23.24 সমান সমান কত আসছে তোমার? 4.820 আসছে। এখন 3 দশমিক পর্যন্ত, তোমার ওরা বলছে 2 দশমিক পর্যন্ত। 2 দশমিক পর্যন্ত বললে আমরা একটা এক্সট্রা করব, করার পর কি করব জানো? এই যে দেখো এখানে এই 2 এর পর দেখো 3 ঘর কেন নিছি জানো? 3 নাম্বার ঘরে কত আছে? 0 না? এই 0টা কি বলতো, এই 5-এর থেকে ছোট না বড়? ছোট। আমাদের নিয়ম একটা ছিল কি জানো, এই 2 নাম্বারের যতটুকু পর্যন্ত লাগবে, মনে করো আমার 2 নাম্বার ঘর পর্যন্ত লাগবে, তাহলে 3 নাম্বার ঘরটা আমাকে দেখতে হবে, ওটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়
তাইলে আমরা এর আগের ঘরে 1 যোগ করে দিব। তো দেখো এখানে শূন্য আছে, শূন্যটা তো 5-এর থেকে ছোট, তাহলে 1 যোগ করা লাগবে না, 4.8 লিখলে হবে, 8.2 লিখলে হবে, বুঝছো? এরকম আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। দেখো যদি 3.726 থাকে, এখানে 3 দশমিক পর্যন্ত আছে, তোমার লাগবে 2 দশমিক পর্যন্ত মনে করো, তাহলে কি করবা? 3.73 হবে। কেন? কারণ তোমার লাগবে 2 নাম্বার পর্যন্ত, তাহলে তোমার 3 নাম্বার দেখতে হবে। 3 নাম্বারটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে এর আগেরটা 1 প্লাস করে দিবা, 2 ছিল এটা 3 করে দিবা। আবার দেখো আরেকটা 9.243, তোমার 3টা আছে, মনে করো লাগবে 2টা, অথবা মনে করো তোমার আরেকটা আছে 4টা আছে, তোমার লাগবে 3টা। 7, মনে করো এখানে 4টা আছে, তো তোমার লাগবে 3টা পর্যন্ত। তো কেমনে করবা? 4 নাম্বারটা দেখো 7, এটা 5-এর থেকে বড়, 5 অথবা 5-এর থেকে বড়, তাহলে 9.24 এটা 1 প্লাস করে দিবা, যেহেতু 5-এর থেকে বড় বা 5-এর সমান। যদি এরকম থাকতো 9.3241, তাহলে এখানে বলো তোমার মনে করো 4টা আছে, তোমার লাগবে 3টা, তাহলে 4 নাম্বারটা দেখো 1, এটা 5-এর থেকে ছোট, তাহলে কি হবে? 9.324 যেরকম আছে ওরকম বসাই দিবা, এটা বাদ দিয়ে দিবা, প্যারা নাই। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? তো এটা চেক করার জন্য আমরা একটা বাড়াই লিখি, বুঝছো? এটাই আমাদের অ্যান্সার। কত মিনিট ক্লাস হয়েছে? ও বুক 51 মিনিট। আচ্ছা দেখো এরপরে 123-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। একদম সেম ভাই। তাহলে আগে ক্যালকুলেটর করো তো। √123 কত আসে? 11.09, 2 দশমিক পর্যন্ত বলছে, তাহলে 3 পর্যন্ত নাও, 090। আচ্ছা এবার 123-কে লেখো। 123 তোমার কয় দশমিক পর্যন্ত লাগবে? 2 দশমিক স্থান পর্যন্ত আছে, তাহলে দশমিকের পর 3 জোড়া লাগবে। এখানে তো দশমিক নাই, তুমি দাও, জোর করে আনো, সমস্যা নাই। এরপর 0 দাও, দশমিকের পর 0 দেওয়া যায় এরকম আনলিমিটেড। তাহলে কয় জোড়া লাগবে? 3 জোড়া, কারণ তোমার 2 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাহলে তোমার একটা বাড়াই লিখতে হবে জোড়া। এবার দেখো কত আছে? 11, তাহলে 1 থেকে শুরু হবে। প্রথম সংখ্যা কত? 1, তাহলে 1 দাও। 1-এর বর্গ কত? আচ্ছা এটা তো হ্যাঁ, 1-এর বর্গ 1 দিলাম। 1-এর থেকে 1 বিয়োগ করলে কত? 0, তাইলে 0 লেখা লাগবে না। এরপর কত আছে? বিয়োগ করছি, বিয়োগ করে পরেরটা নামাবো। 23 নামাইলাম। নামানোর পর নিয়ম হচ্ছে যে এই সাইডে যেটা থাকে এটা ডাবল এখানে বসাবা। 1-এর ডাবল কত? 2, ডাবল মানে 2 দ্বিগুণ করতে হয়। আচ্ছা 2 গুণ 1 মানে 2 লিখলাম। এরপরে কত আছে? 1, এখানে 1 দিব। 1 দিলে কত আসে? 21, যেহেতু 1 দিছে 21, এবার এটাকে 1 দ্বিগুণ দিতে হবে। 21-কে 21 দিলাম। এবার বিয়োগ করো 2, বিয়োগ করি পরের সংখ্যা নামাইতে হবে। পরের সংখ্যা নামানোর সময় দেখো এটা পরের সংখ্যা, 2টা 0, এখানে দশমিক ক্রস করতেছি, তাহলে এখানে আচ্ছা এখানে যেহেতু 1 দিছিলাম, এখানে তো 1 দিই নাই, ভুলে গেছি। দেখছো এই ভুলটাই হয় সবার। তাহলে এখানেও 1 দিবা। তাহলে যেহেতু আমরা দশমিক ক্রস করতেছি, তাইলে আমাকে এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক ক্রস করে এবার কি করব? দেখো 0 নামাবো, নামাইলাম। এরপর কি করব? আমার নিয়ম হচ্ছে বিয়োগ করবা, পরের সংখ্যা নামাবা, পাশের জোড়া নামাবা, নামাইলাম। এরপর হচ্ছে যে এটা 11 আছে না, 11 দশমিক মানে 11, 11 ডাবল কত? 11 গুণ 2 মানে 22 দিলাম। এরপর কত আছে বলো? 0 আছে। তাহলে তোমার কাজ কি? 0 বসাইলে এখানে একটা 0 দিতে হবে, এখানেও একটা 0 দিতে হবে। এবার 0-র কাজ হচ্ছে যে আমি বলছি 0 যদি বসাও তাহলে পরের জোড়া নামাইতে পারবা। এন্ড কিছুক্ষণ আগে তোমরা একটা ম্যাথ করে এসছো, এখানে 0 নামাইছে আর কি করছো? 220 গুণ 0 মানে এই যে দেখো এখানে 0 বসাইছি না, তাহলে 220 গুণ 0 হবে। তাহলে এভাবে 0 দিতে হয়, 220 গুণ 0 দিলে 0। এরপর বিয়োগ করো, পরের সংখ্যা আবার নামাও। এইভাবে করছিলাম, ঠিক না? তোমরা চাইলে সেম ভাবে করতে পারো, কোনো প্যারা নেই। এরপর বলো 110-এর 0 কত, মানে 110-এর ডাবল কত বলো? 220। এই সেম লাইনে আসলো, বুঝছো? তোমরা এটা না করে কি করতে পারো চাইলে শর্টকাটের জন্য? যেহেতু তুমি 0 নামাইছো, 0 নামাইলে পরের জোড়া তুমি এখানে নামাইতে পারবা, সমস্যা নাই। নামাইলাম। এরপরে কত আছে? 0 পর 9, তাহলে এখানে 9 বসাবা। এখানে 9 বসালে এখানেও 9 বসাইতে হবে। এবার 9 বসাই, পুরো সংখ্যাটাকে 9 দিয়ে গুণ দাও, এই সাইডের এটাকে 9 দিয়ে গুণ দিলে কত আসে? 2209 গুণ 9 আসে 19,881। ঠিক আছে, এবার এটা বিয়োগ করো তো। আমরা এই 0 পর্যন্ত নামাইছি, এটা বিয়োগ করলে কত? 200000।
119। এবার পরের জোড়া নামাও, 0 0 নামাইলাম। এরপর কাজ কি, জোড়া নামানোর পর দাগ দিবা। এখানে কত আছে, 1109, এটা ডাবল দিবা। এটাকে 2 দ্বিগুণ দিলে কত আসে জানো, 1109 গুণ 2, এটা দিলে আসে 2218, এটাকে এই সাইডে দিব। এবার এটার পাশে একটা সংখ্যা বসবে কত, এই যে 0, তাহলে এই 0টা এখানে বসাবো, এই যে এখানে বসাইলাম, এখানেও বসাবো, 0টা বসাইলাম। 0 বসায় কি করতে হবে, পরের সংখ্যা আছে নাই, তো পরে যদি সংখ্যা না থাকে তাহলে কি করব, 0 বসাইলে মানে পরের সংখ্যা আবার নামান যায় আর কি, এটা নিয়ম। তো 0 বসাইলে যেহেতু পরের সংখ্যা নাই, আমরা এরকম 0 দিই, এই পুরোটাকে 0 দ্বিগুণ করলে 0 আসে, এরপর নিচে এটা লিখে দিব। এটা অ্যান্সার। এটা অ্যান্সার বলতে উপরে 11.090, এটা অ্যান্সার। তুমি সবসময় খেয়াল করবা, ক্যালকুলেটর করে যেটা পাবো ওটার মতো আসতে হবে, না আসলে তুমি বুঝবা ভুল। তাইলে 123 এর বর্গমূল সমান সমান √123 সমান সমান √123 মানে কত, যে 11.090। তোমাকে কয় দশমিক স্থান পর্যন্ত বলছে, 2 দশমিক, তাহলে এই 2 দশমিক মানে এটা আর এটা, ঠিক আছে। আচ্ছা এখানে এই সর্বসম দেয় মনে হয় না, হ্যাঁ সর্বসম দেয় বা অনেকে প্রায় দেয়। দেখো 11.2, তাহলে বলো এই দুইটা লিখতে হবে, পরেরটা তো 5-এর থেকে ছোট, তাহলে ওটা বাদ, 0 নয়, এখানে আর প্লাস করা লাগবে না। এখান দিয়ে প্রায় লিখে দিবা, শেষ। আগেরটাতেও সেম প্রায় লিখতে হবে। প্রায় কেন, কারণ তুমি সবগুলো তো লেখো নাই, ক্যালকুলেটারে তো অনেকগুলো সংখ্যা আসছে না, তুমি প্রথম 2টা লিখছো, এই জন্য ওদেরকে প্রায় লিখে দিছো, বুঝাইছো। এটা কেমনে করবা দেখো, আগে এটা ভাঙ্গাও, 11 সমস্ত 144 ভাগের 97, এটা ভাঙ্গানোর নিয়ম কি, সমস্ত ভাঙ্গানোর নিয়ম, নিচে এটা থাকি যাবে 144, এরপর এই দুইটা গুণ হবে, এই যে আড়াআড়ি গুণ, মানে আড়াআড়ি গুণ বলতে কোনাকুনি দুইটা গুণ, 144 গুণ 11 কত আসে, 1584, এটার সাথে উপরে 97 যোগ 97। আমি যখন এই টাইপের এগুলো মুখে মুখে বলি, তোমরাও হাতে ক্যালকুলেটর নিয়ে করবা, বুঝছো। 1681, এই যে আসলো। এবার দেখো এটাকে বর্গমূল করতে বলছে না, এটা ইজি, বুঝছো। এই টাইপের গুলো কেমনে করবা, এই যে এটার বর্গমূল না, সুতরাং আচ্ছা দেখো এটা এইভাবে করতে হইতো একটু, আচ্ছা একইভাবে করলে হয়। এটার বর্গমূল করতে বলছে না, তাহলে এটার উপর রুট 1681 144। এবার দেখো এটা ভাঙ্গি দোনোজনের উপর লেখা যায়, 1681 √144। আর তুমি করো দোনোটা, √144 করলে আসে 12, 1681-কে রুট করলে কত আসে দেখো তো, 41 আসে। এই যে এটা অ্যান্সার, শেষ। বুঝছো জিনিসটা। চাইলে এখানে দশমিক পর্যন্ত লিখতে হয় মনে হয়, একটু দাঁড়াও তো আমি চেক করি। আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে দশমিক লেখা লাগে না, এটা কি একটু ভাঙ্গাইতে হবে। কেন ভাঙ্গাইতে হবে, কারণ দেখো উপরেরটা বড় না, উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট হলে এটাকে ভাঙ্গাইতে হয়। কেমনে ভাঙ্গাবা, মানে 41/12 এটা করো, সমস্ত আকারে লিখবা, 3 × 12 = 36, 37 37 5, ঠিক আছে। তাহলে এটা ভাঙ্গালে কি হবে, এই সাইডে টাকে লিখবা 3 সমান সমান 3 সমস্ত, নিচের কে ছিল 12, নিচেরটা নিচে থাকবে, এরপর এ ভাগশেষটা উপরে হবে 5, এটাই অ্যান্সার। বুঝছো, ওরা সব পরেরটা, এটাও তোমরা পারবা আশা করি। দেখো কেমনে করবা, এটা দশমিক স্থান পর্যন্ত বলছে না, একই রকম দেখো, 2 সমস্ত 15/8 সমান সমান নিচে 15, এই দুটো গুণ করলে 15 2 × 30, 30 আর 8 38, তাহলে এটার বর্গমূল এত, এর বর্গমূল সমান সমান, তোমরা চাইলে এই লাইনটা লিখতে পারো, √38/15, √38 কেমনে করতে হয় মনে আছে, এগুলো বইয়ের অঙ্কটা, বইয়ের মধ্যে করাইছি যে।
যেটা আছে ওটা লিখবা, লিখলাম। এই যে নিচে যেটা আছে এটা দিয়ে উপরেও গুণ দিবা, নিচেও গুণ দিবা, উপরেও গুণ দিবা, এটা নিয়ম। এবার বলো 15 গুণ 15 করলে কত আসে, লেখো। 225। 15 গুণ 38 করলে কত আসে? 570। সমান সমান রুটটা দোনোজনের উপর। ঠিক আছে, এবার দেখো নিচে যদি করো 225 কে রুট করলে 15 আসবে, মানে এই জিনিসটা ক্যালকুলেটারে দাও। আর 570 কে রুট করো তো দেখো তো কত আসে। রুট ওভার 570, দেখো 23.8। এই 8 কে আমি 4 লিখে ফেলছি। 8 7 4 6 7 এরকম অনেক কিছু আসছে। ঠিক আছে, তো আমরা কয়টা লিখবো? আমাদেরকে 3 দশমিক পর্যন্ত বলছে, তাহলে আমরা 4টা লিখবো। 1 2 3 4। 23.8 7 4 6 লিখলাম। এবার এটাকে ভাগ করো, ক্যালকুলেটরে এই অবস্থাতে ভাগ করবা। 23.8 7 4 6 ভাগ 15 কত আসে? 1.591। 6 4 আসছে। তো এতগুলো লেখা লাগবে না তোমার। 1 2 3 4, 4টা লিখলে হবে। 5টা আসছে তোমার, 4টা লিখলে হবে। এরপর খেয়াল করো এটাকে কেমনে লিখবা বলো তো। 4টা আছে, তোমার লাগবে 3 দশমিক পর্যন্ত, ঠিক না? তাহলে পরের সংখ্যাটা 6টা কি বড়? 5 অথবা 5-এর থেকে বড়? 5 বরাবর 5 হইলেও কিন্তু হইতো। 5 অথবা 5-এর থেকে বড় হইলে এখান দিয়ে 1 প্লাস করে দিতে হয় এর আগের ডিজিটটাতে। তাহলে 1.592 এটা হবে। এখানে প্রায় লিখিত শেষ। এটা অ্যান্সার। যাক, অনেকগুলো অঙ্ক করছি, আর মনে হয় একটা অঙ্ক বাকি আছে। হ্যাঁ, এই অঙ্কটা করি এখন, চলো। তোমরা সবাই আশা করি ক্লাস 6-এর সংখ্যা রেখা করছো, ঠিক না? সবার মনে আছে তো? দেখো এটা কোশ্চেন বুঝছো, একসাথে আমি তিনটা কোশ্চেনকে একটা কোশ্চেন বানাই দিছি তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। ঠিক আছে, তো পরীক্ষায় এরকম আসবে, সংখ্যা রেখায় শূন্য সংখ্যাটি স্থাপন করো, অথবা এরকম আসবে সংখ্যা রেখায় এই সংখ্যাটি শুধু স্থাপন করো। ঠিক আছে, একটা বলবে তোমাদেরকে, এত ভয় পাইও না যে এত বড় বড় প্রশ্ন। তো খেয়াল করো, আমি আগে শূন্যটা করি। ঠিক আছে, ধরো সংখ্যা রেখায় শূন্য স্থাপন করতে বলছে, তাহলে আগে একটা সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা মানে কি? সংখ্যা যে রেখাতে আছে, দেখো এখানে 0 থাকে, বুঝছো? যে 0 এই সাইডে থাকে 1, এভাবে করি 2, এভাবে করি 3, এভাবে করি 4, এভাবে করি 5, আরো আছে, লেখা লাগবে না। উল্টা দিকে -1, -2, -3, -4, -5, বুঝছি? তাহলে সংখ্যা রেখায় 0 কই বলো? যে 0 হচ্ছে এখানে। এখানে একটু গাঢ় করি, মোটা করি, পেন্সিল দিয়ে দিবা। ঠিক আছে, এই যে এটাই 0, সংখ্যা রেখায় 0 সংখ্যাটাকে স্থাপন করতে বলছে, তুমি করছো। তাহলে এখানে চাইলে তোমরা কিছু কথা লিখতে পারো, বুঝছো? কি কথা লিখবা? যে অংশটি সংখ্যা রেখাকে সমান 2 ভাগে ভাগ করে সেটি 0, এবং সেখানে গাঢ় বিন্দু দিয়ে চিহ্নিত করি। আচ্ছা, গেল। এবার আসো যদি 3/2 বলতো, দেখো আরেক পৃষ্ঠায় করি। এটা কে ছিল? শূন্যর জন্য। ঠিক আছে, এবার আসতেছে কে? 3/2। আগে দেখো এটা করবা কেমনে। এখানে
3/2, এটা ক্যালকুলেটর করো তো, 3/2 কত আসে দেখো তো, 1.5। বুঝছো জিনিসটা? এবার 1.5কে সংখ্যা রেখায় বসাইতে হবে। কেমনে বসাবা দেখো, আগে একটা সংখ্যা রেখা আঁকতে হবে না বলো? সংখ্যা রেখাতে বলো কি হয়, 0 থাকে, সবার মাঝখানে কি থাকে, আমরা আগে একটা বড় দাগ দিয়ে 0 আঁকি। এবার বলো 1.5 কই, একটু আক্কেল খাটাই বলো তো। এটা যদি 0 হয়, দেখো এখানে 10 পর্যন্ত যাওয়ার দরকার নেই, তুমি মনে করো 1, এটা যদি 2 হয়, এবার বলো 1.5 কই, 1 আর 2 এর মাঝখানে না বলো তো? হ্যাঁ, মনে করো যদি আমাকে বলতো 0.5, এটা হচ্ছে যে 0 এর পরে আর 1 এর আগে, মানে এরকম কোন একটা জায়গায়। আমাকে যদি বলতো যে মনে করো এই 3.5, তাহলে এটা কেমন হইতো, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 3 আর 4 এর মাঝখানে হচ্ছে 3.5। এই জিনিসটা সবাই বুঝছো? আগে এটা বুঝতে হবে, এটা বুঝলে শেষ, তুমি বুঝে গেছো। যারা যারা বুঝতেছো এটা শেষ, তোমরা এই অঙ্কটা অ্যান্সার করতে পারবা, কনগ্রাচুলেশন। দেখো কেমনে অ্যান্সার করবা, কিছু লিখতে হবে জাস্ট। দেখো, আচ্ছা তোমরা কখনো স্কেল দেখছো? স্কেল তো দেখছো, কি কোশ্চেন করতেছে এটা। আচ্ছা, তো স্কেলে খেয়াল করো, আমার হাতে আশেপাশে স্কেল পাচ্ছি না, একটু দাঁড়াও। আচ্ছা আমি পাচ্ছি না, তোমরা খেয়াল করিও যে স্কেলের মধ্যে সবসময় দেখবা যে আচ্ছা আমার এখানে কম্পিউটারে থাকার কথা, হ্যাঁ, আচ্ছা যদিও বা এখানে কোনো লেখা দেখাচ্ছে না। এই যে দেখো খেয়াল করো, এখানে তো আশা করি তোমরা দেখতেছো, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এই জায়গায় দেখো তো, এখানে যে জিনিসটা আছে, এখানে একটা আর এখানে একটা, ধরো এরকম সেন্টিমিটার থাকে না, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। তো দেখো এদের মাঝে দেখো 10টা করে দাগ আছে। এই যে একটা দাগ, এই যে 2টা দাগ, 3টা দাগ, 4টা দাগ, 5টা দাগ, 6টা দাগ, 7, 8, 9, 10, দেখছো 10টা, প্রত্যেকটা বড় বড়। মাঝখানে দেখো, তোমাদের হাতে স্কেল নাও, স্কেল নিয়ে ওইখানে দেখো 1 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার মাঝখানে দেখবো 10টা দাগ আছে, বুঝছো? এই যে দেখো এটা আর এটার মাঝখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখছো 10টা করে দাগ আছে, বুঝছো না সবাই এটা? এই স্কেলটা হচ্ছে এক ধরনের সংখ্যা রেখা, বুঝছো? তুমি মনে করো আমাদের সংখ্যা রেখায় এই যে যেমন এটা হচ্ছে 1, কি বলছি, এই যে এটা 1, মনে করো এটা 2, মনে করো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই সাইড দিয়ে মনে করো -1। এই স্কেলটাকে এইভাবে সংখ্যা রেখার মতো চিন্তা করবা তুমি, বুঝতে পারছি? তো দেখো আমরা বুঝলাম কি, স্কেলটাকে যদি ওইভাবে সংখ্যা রেখার মতো চিন্তা করি, যেমন এটা যদি এখন 0 হয়, এটা যদি এখন 0 হয়, এরপর যদি মনে করো 1 হয়, এরপর মনে করো যদি 2 হয়, হ্যাঁ, তাইলে এদের মাঝখানে আবার 10টা করে দাগ আছে স্কেল অনুযায়ী। দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বুঝছো? এবার করে দাগ দিবা। এই দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এ 10, মানে মাঝখানে 9টা দিবা, এটা সহ 10টা, ঠিক আছে? এরকম করে দাগ দিতে হবে। এবার দেখো 1.5 মানে কি জানো? এই যে 1 এর পর 1.1, এটা 1.2, 1.3, 1.4, 1.5, 1.5 হচ্ছে এখানে, এটা 1.5, বুঝছো? এভাবে করতে হবে তোমাকে জিনিসটা। তাহলে দেখো এখানে লেখা লিখতে হবে কি জানো, লিখি, তোমরা খেয়াল করো একটু। তোমার এখানে 1.5 আসছে, তাহলে 1 আর 2, এরপর আর লেখা লাগবে না, বুঝছো? তোমার মন চাইলে 3 লিখতে পারো, পিছন দিয়ে লিখলেও লিখতে পারো, বাট লেখার দরকার নাই।
সংখ্যা রেখায় 1 ও 2 এর মাঝখানে 10টি সমান অংশে ভাগ করে নিই। এই যে দেখো 1 আর 2 এর মাঝখানে আমরা 10টা দাগ দিছি না, 10টি সমান অংশে ভাগ করে নিই। নেওয়ার পর 1.5 কোথায় দেখো 5 নাম্বার দাগে না 1.5, তাহলে এটাকে শুদ্ধ ভাষায় লিখব। এবং পঞ্চম অংশ গাঢ় করি, যার মান 1.5 বা 1.5 মানে কি 3/2। এটা এই যে এটাই অ্যান্সার। বুঝছো সবাই? ক্লিয়ার? আরেকটা করি তাহলে দেখবো যে এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। √7, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করি। চলো, √7 মানে কি ক্যালকুলেটর নাও তো একটু। 2.645 অনেক কিছু আসছে, 2.645 এরকম অনেকগুলো আসছে। আমরা এটাকে কি লিখবো জানো? সমান সমান দিয়ে 2.6 লিখবো, এখানে প্রায় লিখে দিব। এই দেখো এখানে কত আছে 4 না, তাহলে 6 লেখার সময় এটা কি 1 প্লাস করতে হবে? হবে না, এটা নিয়ম। দেখো তুমি লিখবা কতটুকু পর্যন্ত, আমি বলছি তুমি প্রথমটা লিখবা শুধু। তাহলে 2 নাম্বারটা খেয়াল করো, 4, এটা 5 এর থেকে ছোট, তাহলে আর লেখা লাগবে না। যদি এরকম থাকতো মনে করো 2.67, তাহলে এটাকে 673, তাহলে এটাকে এভাবে লিখতা 2.7, এরপর যে প্রায় লিখতা। বুঝছো? হিন্দি প্রায় লিখতে হবে। তো সেমলি এবারে এই জিনিসটাকে সংখ্যা রেখা আঁকো, একদম ইজি ভাই। 2.64, তাহলে তুমি কি করবা? এখানে 0 দাও, এখানে 1 দাও, এখানে 2 দাও, এখানে 3 দাও, এদের মাঝখানে আবার ছোট ছোট অংশ দিতে হবে। 9টা দিতে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা সহ 10টা। এই যে এবার 2.6 কই বলো? 2 এর পর 1, 2, 3, 4, 5, 6, এই যে এই জায়গায়। তাহলে সেম ভাবে কথা লিখে দিবা যে সংখ্যা রেখায় 2 ও 3 এর মাঝখানে 10টি সমান অংশে ভাগ করে নিই, এবং ষষ্ঠ অংশে গাঢ় বিন্দু দিই, যা 2.6 বা √7। বুঝছো? এভাবে কথা লিখে দিবা, আমি আর কথা লিখলাম না। তো এই ছিল আজকে ক্লাস, অনেক বড় ছিল, ঠিক আছে? মানে প্রায় 1 ঘন্টার মতো ছিল আজকে ক্লাসটা, 1 ঘন্টা 13 মিনিট ছিল। আমি অনেক ভেঙ্গে ভেঙ্গে বুঝাইছি যেন তোমাদের আমার কাছে দ্বিতীয়বার আসতে না হয়। বুঝতে পারছি? দেখা গেছে কোচিংয়ে বুঝাইলে আমি সর্বোচ্চ কতক্ষণ বুঝাইতে পারবো, একটা ক্লাসের লিমিট থাকে তো, কারণ তুমি তো সারাদিন অঙ্ক পড়বা না, অন্য চ্যাপ্টার মানে অন্য ক্লাসও তো আছে, ইংলিশ, সমাজ, বাংলা, এগুলা। তো এখানে আমি একটু টাইম বেশি দিয়ে পড়াচ্ছি, কারণ তোমরা বাসায় বসে বসে নিজের সুবিধা মতো যে কোনো টাইমে দেখে নিতে পারবা। এই জন্য একদম ভেঙ্গে ভেঙ্গে আমি ধরে নিচ্ছি কি তুমি মাত্র মায়ের পেট থেকে বাইর হইছো, ক খ পারো না, এইভাবে বুঝাচ্ছি। মানে যে একটা ক্লাস 4-5 এর বাচ্চা দেখলেও এই ক্লাস পারবে যেন বুঝে, এমন এই স্ট্যান্ডার্ডে আমি বুঝাচ্ছি। এই জন্য একটু টাইম বেশি লাগতেছে, ঠিক আছে? তোমরা বোরিং ফিল করিও না, তোমরা যেটা পারো ওটা নিজেরা করবা, আর যেটা পারো না ওটা এখানে আসি টানি টানি বের করে দেখবা। এই তাহলে আমরা সবগুলা কোশ্চেন করছি, এরপরে সৃজনশীল ক্লাসগুলো দেখা হবে, ঠিক আছে? সৃজনশীলগুলো অত টাইম লাগে না, সৃজনশীল জাস্ট আমি তোমাকে বুঝাই দিই কেমনে করছি। প্রথম 3-4টা বুঝাই দিলে পরেগুলো তুমি এমনিতে বুঝো। ওকে, আল্লাহ হাফেজ।